মধ্যে অধিকাংশ 10 জন মনে হয় ফুল টাইমার, বাকি অল্প কিছু পার্ট টাইমার দিয়ে চলছে। তাহলে ওই 6 মাসের মধ্যে ওই সম্পত্তিটাকে আপলোড করাও সম্ভব নয় যদি সম্পূর্ণরূপে পদগুলোকে পূরণ না করা হয়। কিন্তু মমতা ব্যানার্জি আপনাদের সাথে মাসি আসে যে বসে আছে। তাই যে মমতা ব্যানার্জি বিজেপিকে আটকানোর জন্য আপনারা তাকে ভোট দিলেন, সেই মমতা ব্যানার্জি বিজেপির আইনকে পশ্চিমবাংলায় লাগু করে দিল। এবার বলতে পারে আপনাদের এখানে তৃণমূলের বন্ধুরা আমি চলে যাওয়ার পরে যে নওশাদ সিদ্দিকী ভুল বলে গিয়েছে যে কেন্দ্রের আইন রাজ্যকে মানতেই হবে। আমি একটু বলছি ঘোড়ার ডিম। কি বললাম? ঘোড়ার ডিম। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নাই, তাও বলছি আপনার এখানে যে তৃণমূলের নেতারা যে কথা বলবে তাদের থেকে আমি একটু অন্তত ভালো বলবো, এটা বিশ্বাস করেন তো নাকি? হ্যাঁ, আমি বলে যে আপনাদের বাবা আপনারা পিছিয়ে যান না, যারা চেয়ারে বসে আছে তাদের অসুবিধা হচ্ছে, পিছিয়ে যান তো, একটু পিছিয়ে যান একটু। আমি আপনাদের বলি, কেন্দ্র রাজ্য, আমরা একাধিক রাজ্য নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, অনেক আইন রাজ্যের এখতিয়ারে আছে, অনেক আইন রাজ্য কেন্দ্র মিলে করবে, আবার অনেক আছে যেটা কেন্দ্র নিজে থেকে হস্তক্ষেপ করবে। যেমন ইন্ডিয়ান আর্মি, ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমটা কটা বাজে? আর 5 মিনিট পরে চালাও হয়, তো তাড়াহুড়ো করার দরকার নেই। ফতোয়া ফারাজ দেওয়ার লোকের অভাব নেই ভাই, আর 5-10 মিনিট পরে চালাবে। ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম আছে, প্রতিরক্ষা দপ্তর আছে। এই দপ্তর সরাসরি ভারত সরকার, কেন্দ্র সরকার কন্ট্রোল করে। আবার আপনাদের বলি, ইন্ডিয়ান রেল কেন্দ্র সরকার ডাইরেক্ট কন্ট্রোল করে। এবার আসা যাক এডুকেশন, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজন মিলে কন্ট্রোল করে। আবার জমি স্টেট কন্ট্রোল করে। 3টে পার্ট হলো তো ভাই, একটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে, একটা কেন্দ্র রাজ্য, আর একটা শুধু রাজ্য। ওয়াকফ সম্পত্তিটা কি জমি জায়গার তো নাকি না? হ্যাঁ, জমি জায়গার তো। এটা কন্ট্রোল কে করে? জমি কে কন্ট্রোল করে? স্টেট করে। তার আমি উদাহরণ দিয়ে দেবো আপনাদের, দেখবেন প্রায় খবর পাওয়া যায় নতুন রেল লাইন করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না, এই ধরনের কথা হয়তো অনেক। কি বলে আপনার হাইওয়ে এক্সটেন্ড করতে চাইছি, মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না। বিজেপি নেতারা বলে না হাইওয়ে হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে, কিন্তু জমি কাকে দিতে হবে? আমার রাজ্য না, যতক্ষণ না জমি দিচ্ছে ওরা করতে পারবে না। রেল করতে চাইলেও রেল পারবে না, কেন? রেল কেন্দ্র সরকারের, কিন্তু জমিটা আমাদের সরকারের, রাজ্যের আন্ডারে থাকে। তাহলে ওয়াকফ সম্পত্তির জমিটা কার আন্ডারে থাকবে? তাহলে এই মর্মেই তো একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারে যে ওয়াকফ আমার জমি, আমার রাজ্যের এখতিয়ারে, তাহলে কেন্দ্র কেন দখল করতে চাইছে? এই পয়েন্ট তো মামলা করতে পারে। আমি ভাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, আপনারাও তো অনেকেই এখানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নাই। যদি কেউ হাত থাকে হাত তুলুন তো একটু। রাষ্ট্রবিজ্ঞানে কেউ ছাত্র আছেন? তাহলে আমরা এখানে কেউ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়। তাহলে আমি আমার যুক্তি দিয়ে আমাকে কি কাটতে হবে তো ভাই? কথাটা আমি যেটা বলছি, ল্যান্ডটা হচ্ছে, জমিটা হচ্ছে রাজ্য সরকারের, ওয়াকফ প্রপার্টিটা জমিতে। তাহলে এই জমিটা যখন কেন্দ্র নিতে চাইছে, তাহলে এটা জমির অধিকার রাজ্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে না যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে, তাহলে এটা আঘাত দেওয়া হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই আঘাত দেওয়াকে সামনে রেখে পশ্চিমবাংলা সরকার কি সুপ্রিম কোর্টে মামলা করতে পারতো কি পারতো না? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা আমি আসি, তাহলে উদাহরণ দিয়ে প্রমাণ করে দিচ্ছি তো, উদাহরণ দিয়ে প্রমাণ হয়েছে তো। রেল কোনোদিন পারে নিজে থেকে পট্টিটা বিছাতে পারে না, কেন? আমাদের ফুরফুরা শিল্পে রেলের স্বপ্ন দেখিয়েছিল, জানেন তো। তো হ্যাঁ, মমতা ব্যানার্জি একটা বক্তব্য বলেছে ফুরফুরা শিল্পে রেল চলছে, উনি তো স্বপ্নে রেল চালাচ্ছেন। এখন এআই তে ভিডিও বানায় না, তাহলে কাল কয়েকদিন পরে দেবেন এআই ভিডিও ফুরফুরা শিল্প রেল স্টেশনে আপনারা নামছেন, ফুরফুরা শিল্প যাচ্ছেন। যাক, আমরা বলেছি শুধু ফুরফুরা শিল্প নাই, ফুরফুরা শিল্প থেকে এক্সটেন্ড করে 8 মঠ আছে, রেল লাইনটা হোক, তাহলে ফুরফুরা শিল্প হয়ে 8 মঠ চলে যাক। 8 মঠে অনেক অনেক ধার্মিক মানুষরা যায় সেখানে ধর্মীয় কাজ করতে, তাহলে সুবিধা হয়ে যাবে। বারবার এটা আমরা সোচ্চার হচ্ছে। যাক, যে ফুরফুরা শিল্পে যেটা রেল যেটা হচ্ছিল, মধ্যখানে কি হলো, জমি অধিগ্রহণ ঠিকঠাক হচ্ছিল না বলে হয়নি শুনছিলাম। তো জমি অধিগ্রহণের দায়িত্ব কার? রাজ্য সরকারের। কেন্দ্র সরকার এখানে মাথা দেবে না। কেন্দ্র সরকার বলবে আমরা এখানটা করতে চাইছি, এই জমিটা আমাকে তুলে দাও, মাথা দিতে পারে না।
কারণ সংবিধান এটা মাথা মারতে দেয়নি। তাহলে সেটা ওয়াকফটাও তো এটা। তাহলে এখানে এত বড় ক্ষমতা হাত থেকে কেড়ে নিচ্ছে কেন্দ্র, চিল্লায় কেন্দ্র আমাদেরকে ক্ষমতা কেড়ে নিচ্ছে কোথায়, এটার বিরুদ্ধে বললেন কেন? এটা ভাগ বটরা করে খাবে বলে। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। মমতা ব্যানার্জি কেন ছেড়ে দিল আপনাদের বলে রাখি, ওর ভাই ভাইপো দলের নেতারা যেভাবে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুটেছে, এবার বলছে অমিত শাহকে, তার ছেলেকে, তুমি আর তোমার ভাইপো খাও, আমরা যে ভাই ভাইপো দলের নেতারা খেয়েছি এটা যেন কেড়ো না, এই জন্য মেনে নিয়েছে। পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি বলুন তো? একটু জোরে বলেন, একটু রেকর্ড করে ছাড়বে। এতজনের নামে কেস দিতে হবে ফিরাদ হাকিমকে। আমি আজকে কেস খাবো না, অন্যদিন কেস খাবো। পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? পশ্চিম বাংলার সব থেকে বড় ওয়াকফ চোরের নাম কি? আমি একবার বলে নিই, কেস খেলে আপনি কেন একা খাবেন? আমিও খাবো, ফিরাদ হাকিম। কেস যদি খান আপনিও খাবেন, আমিও খাবো। আমি তো চাইছি কেসটা করুক। কি বলছি? কেঁচো খুঁড়তে যে কেউ টেবার হয় জানেন তো। আর আমি এটাও বলছি, খুব বেশি হলে প্রেস কনফারেন্স করে হম্বি তম্বি করবে, সাহস নাই কেসটা করার। কেন বলুন তো? কেস কি করবে? যে নওশাদ সিদ্দিকীকে প্রমাণ করাতে হবে কোথাকার আমি ওয়াকফ চুরি করে রেখেছি, এটাই তো, এই কেসটাই তো করবে। আমার নামে মিথ্যাচার করছে। আমি কোর্টকে যে বলবো ঠিক আছে, ওই জায়গা ওয়াকফের কে কে আছে দেখুন। বুঝতে পারছেন না? আমি তো এটাই বলবো, যে কোয়েস্ট মডেল একটু ভিতরে অমুক রোডের তমুক জায়গাতে অমুক এতে এইখানে মার্বেলের গোডাউন, এটা কবে বলবো তো? তাহলে ওই জায়গাগুলো ওয়াকফের কে ভোগ করছে? উনি বলবেন না আমার নয়, বলবো কোর্টকে অর্ডার করুন, ওই জায়গাগুলো ওয়াকফ বোর্ডকে তুলে দিন। কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি হবে। এবার আমি হয়তো মিথ্যা, ওনার ভাষা অনুযায়ী মিথ্যা তাহলে তাই যদি কয়েক হাজার কোটি টাকা সম্পত্তি উদ্ধার করতে যে 6 মাস জেল কাটতে হয়, আমি রাজি আছি ভাই, আমি রাজি আছি। মামলা করুক, আমি আপনাদের বলছি মামলা করবার সাহস নেই, কারণ ওয়াকফ চোর। ও জানে নওশাদ সিদ্দিকী বলুক বা আমাকে মানুষ মুসলমান এখানে ঢুকাবে, কাটবে, এখান থেকে বার করে দেবে, এই ভাবছে। কারণ এখানে ঢুকাবে, এখানে বার করে দেবে, বলুক নওশাদ সিদ্দিকী। কিন্তু আমি যদি রিয়াক্ট করি, আমার কয়েক হাজার কোটি টাকার তার সম্পত্তি চলে যাবে। আর আমি তো ওই জন্যই আধা কথা দিচ্ছি, বারবার বলছি ওয়াকফ চোর ফিরাদ হাকিম, ওয়াকফ চোর ফিরাদ হাকিম। আমার প্রেস কনফারেন্স করে বসেছিল নওশাদ সিদ্দিকীর নাকি কি বলে ওটাকে, হাওয়ালার টাকা আছে, প্রমাণ করতে পেরেছে। উনি কেন, ওনার দিদি মমতা ব্যানার্জিও জীবনে পারবে না, নিলে তো প্রমাণ করবে ভাই। আমি যদি হাওয়ালার টাকা নিই তাহলে তো প্রমাণ হবে, আর না টাকা নিলে কিভাবে প্রমাণ করবে? তাই বন্ধুগণ, তো এরা আইনটাকে মেনে নিয়েছে কেন? কেন্দ্রের বিজেপি সরকারের আইনটাকে কেন মেনেছে? যে এরা ভাগ বটরা করে খাবে। আর একটা কথা বলে যায়, অভিষেক ব্যানার্জির একটা অফিস আছে জানেন, ক্যামাকি স্ট্রিটে, যেখানে অফিসটা আছে পুরো অফিসটা অভিষেক ব্যানার্জির নয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, কয়েকটা ফ্লোর মনে ওখানে আছে, আমি যাইনি কোনোদিনও অফিসে, তবে আমি যতটুকু খোঁজ নিয়েছি পুরো অফিসটা নয়। যে অফিস আছে ওই অফিসটা যে জায়গায় তৈরি হয়েছে ওটাও ওয়াকফ প্রপার্টি। নাম ধরে বলছি আমি, অভিষেক ব্যানার্জির ক্যামাকি স্ট্রিটে যে পাবলিক অফিসটা আছে ওইটাও ওয়াকফ প্রপার্টির উপরে তৈরি হয়েছে। এই জন্য এরা আইনটা মেনে নিয়ে হয়তো মোদিকে বলেছে, আমার ভাই ভাইপো দলের লোকেদের যে সমস্ত প্রপার্টিগুলোকে দখলে রেখেছে তোমরা মাথা মেরো না, বাকিটা তোমরা লুটপাট করে খাও। তাহলে ও যদি ওর দলের লোকেদের সম্পত্তি বাঁচানোর জন্য, ওর বাপের সম্পত্তি পৈতৃক সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তির লুটটাকে বাঁচানোর জন্য আইনটা যদি হাতে তুলে নেয়, অর্থাৎ বিজেপির কথা যদি শুনে নেয়, তাহলে আগামী দিনে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আপনাকে আমাকে এক হতে হবে না। আজকে মুসলমানদের সম্পত্তির উপরে নজর পড়েছে, কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন গির্জার সম্পত্তির উপরে নজর পড়বে, তারপর দিন হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির উপরে সরকারের নজর পড়বে। তাই শুরুতেই একে আঘাত দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, একে আটকাতে হবে, বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এবং আইনি লড়াই করতে হবে। আপনার বুথের, আপনার এলাকায় যে সমস্ত তৃণমূলের নেতারা, চালানার নেতারা ফটফট করে, তাদের উত্তর দেবেন, এই ভাই তুমি চুপ করো, তোমার দাদুর কবরস্থানটা যে সুরক্ষিত আছে, তোমার মায়ের, তোমার আব্বার কবরস্থান যেটা সুরক্ষিত আছে, তোমার আব্বা, তোমার দাদু দাদি যে কবরে শুয়ে আছে, ওই কবরটা এখনো কবর আছে। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কোনো মামলাতে নয়। এটা আপনারা বলবেন। ওর দাদুর কবরে যে এখন মদের দোকান হয়ে যায়নি, সেটাই সৌভাগ্য করতে বলবে, আর নওশাদ ভাইকে সকাল বিকাল সেলাম ঢুকতে বলবে।
আব্বাস ভাইকে বলবেন সালাম টুকু, আব্বাস ভাই টাকাটা দিয়েছে, নওশাদ ভাইকে মামলাটা করেছে। আমাদের মতো গুটি কয়েক মানুষের করা মামলার জন্য ওনার মায়ের কবরটা এখনো কবর আছে, নাহলে জুতোর ফ্যাক্টরি হয়ে যেত, মদের ফ্যাক্টরি হয়ে যেত, আর কি না কি হয়ে যেত, কারণ দখল করে নিত। এখন যে দখলটা করতে পারছে না, কোন মমতা ব্যানার্জির করা মামলাতে নয়, কোন অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয়, কোন বসিরহাট উত্তরের বিধায়কের করা মামলাতে নয়, একমাত্র নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আর কি কোটি কয়েক মানুষের করা মামলাতে। মাথায় রাখবে, আমাদেরকে তো বিজেপির দালাল বলে দেওয়া হচ্ছে। আমরা বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছি, আবার বিজেপির বিরুদ্ধেই মামলা করছি। কি ভাই দিন ভাই, কি দিন আসলো? বিজেপির দালাল আমরা ওদের কাছ থেকে টাকা নিচ্ছি, আবার ওদের বিরুদ্ধে মামলা করে ওরা যে লুটতে চাইছে কবরটা, কবরের জায়গাটা, মাদ্রাসা মসজিদ ঈদগাহটা, সেটাকে আমি লুটতে দিচ্ছি না। ওরা এতই বোকা, নওশাদকে টাকা দিচ্ছে আর নওশাদ ওই টাকা নিয়ে ওদের বিরুদ্ধে মামলা করছে। আচ্ছা আমি টাকার বিষয় বলি। আচ্ছা আমরা টাকা নিয়েছি, কেউ প্রমাণ করতে পেরেছে আর প্রমাণ করতে পারবেও না। নিলে তো ভাই প্রমাণ হবে, না নিলে প্রমাণ কি করে হবে? এবার আপনাদের বলি, যারা বলছে টাকা নিয়েছে, নিশ্চিতভাবে তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। কি গো, প্রকাশ্যে টাকা তো নিইনি, গোপনেও নিইনি, গোপনে নিইনি, তাও তাদের কাছে খবর আসছে, খুব ভালো সম্পর্ক আছে তাদের সাথে, মানে ভালো যোগাযোগ আছে। আজকের পর থেকে আপনাদের দুটো কথা বলতে হবে তৃণমূলের নেতাদেরকে, পারবেন তো? দুটো কথা বলে দিই। একটা কথা কি বলুন তো, যে নওশাদ ভাইজান, এই জায়গাটার নাম কি, বড় গৌড়াতে এসেছিল, এসে একটা কথা বলে গিয়েছে, দুটো কথা বলেছে। প্রথম কথাটা কি, যে ভাইজান বলেছে আমরা টাকা নিয়েছি, তোমরা কোনোদিন প্রমাণ করতে পারবে না, প্রমাণ করতে পারবে না, তোমরা বলছো নিয়েছে, চলো তোমার কথাটাকেই তর্কের খাতিরে সত্য ধরে নিলাম। তুমি জানতে পেরে যাচ্ছ মানে তুমি বিশাল বিজেপির গভীরে থাকো, তোমার সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক আছে। তো নওশাদ ভাইজান বড় গৌড়াতে এসে বলেছে প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেব, তুমি ব্যবস্থা করো। ভয় লাগছে নাকি? আমার ভয় লাগে না ভাই, বিজেপি টাকা দেবে? বিজেপি আমার মসজিদের জায়গায় কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, কবরস্থানের জায়গায় কেড়ে নিচ্ছে বিজনেস করবে বলে, আমাকে আবার টাকা দেবে? এই বিজেপি দলিত আদিবাসীকে খুন করে দিচ্ছে এই বিজেপির আমলে। এই কদিন আগে দেরাদুনে ত্রিপুরার একটি ছেলে, ওকে চাইনার মানুষ বলে পিটিয়ে খুন করে দিল, আর একজন মৃত্যুর শয্যায় সহ্যে। একটা মেয়ে জুয়েল রানা, মুর্শিদাবাদের বাড়ি, উড়িষ্যায় কাজে গিয়েছিল, পিটিয়ে তাকে মেরে দিল। আফরাজুলকে, সোমনাথ দেবনাথকে শুরু করে এই প্রতিনিয়ত অত্যাচার চলছে, ওরা আমার টাকা দেবে? তারপরেও বলছি, বলবেন কি, যে নওশাদ ভাইজান বলেছে বিজেপি টাকা দিলে নেবে, তবে কি প্রকাশ্য নেবে, এরকম স্টেজ করে টাকা নেবে। 100 টাকার ব্যবস্থা করতে পারলে 90 টাকা যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দেবে, আর 10 টাকা আমরা পার্টি চালাবার জন্য নেবো। মানে বুঝতে পেরেছো? দিনে তো শুনেছি ওরা কোটি কোটি টাকা দেয়, বলে নাকি, বলছে 400-500 কোটি টাকা দিয়েছে। 400-500 কোটির দরকার নেই ভাই, 100 কোটির ব্যবস্থা করতে বলো, 10% মানে 10 কোটি পার্টি চালাবার জন্য রাখবো, 90 কোটি যে ভাই ব্যবস্থা করে দেবে তাকে দিয়ে দেবো। ভালো না খারাপ? অফার খারাপ আছে? এই অফার খারাপ আছে? ভালো অফার দিচ্ছি। আজকের পর থেকে যদি কেউ বলে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নওশাদ সিদ্দিকীর দল চলছে, বললে ভাই টাকা নিয়েছে মানে তোর মুখ ফাটছে, তার মানে তুই টাকা নিয়েছিস করছিস, প্রমাণ দেখাতে পারিস? তোকে ভাইজান অফার দিয়েছে, বা তোমাকে ভাইজান অফার দিয়েছে, তুমি ব্যবস্থা করো, তোমাকে 90% দিয়ে দেবে আর 10% পার্টি চালাবার জন্য রাখবে। এই ওষুধটা দিতে পারবেন তো? দেখলেই তাকে বলবে ভাই শোন ব্যবস্থা কর না, বন্ধু বান্ধবী হয়তো, ও কাকা শোনো বিজেপির কাছ থেকে ব্যবস্থা করো না, তুমি 90% পাবে, 10% পার্টি। এই যে রক্তদান শিবির করতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, ঘাটের টাকা দিয়ে পার্টি হচ্ছে। কি গো, 21শে জানুয়ারি যাওয়াতে হবে তো নাকি? মনে আছে তো? যেমন ছেলেরা যাবে তার সাথে সাথে মেয়েদেরকেও যেতে হবে একইভাবে। লড়াইটা শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্য, মেয়েদের অধিকারকে প্রতিষ্ঠার লড়াই আমরা করছি। প্রতিনিয়ত পশ্চিমবাংলায় মেয়েদের উপরে যে অত্যাচার চলে বন্ধের জন্য লড়াই আমরা করছি। গত পরশুদিন দেখলাম ক্যানিং থানার মধ্যে ওদের আপনার যে গেস্ট হাউস আছে, ওদের যে থাকার জায়গা আছে, একটি মহিলা সুসাইড করেছে, রোশনি খাতুন সম্ভবত। পরিবারের অভিযোগ কি ভট্টাচারিয়া বলে সাব ইন্সপেক্টর আছে, মেয়েটিকে নাকি তার সাথে
জোর করে অবৈধ সম্পর্ক তৈরি করে তাকে মৃত্যু কোলে ঢালতে করেছে। তাহলে এই অন্যায়গুলো বন্ধ করতে হবে তো। এই অন্যায় হয়েছিল কোথায়? হাঁসখালিতে আমি গিয়েছিলাম, আপনারা জানেন তো। সে মমতা ব্যানার্জি তখন কি বলেছিল? লাভ অ্যাফেয়ার্স আছে। কদিন আগে সাজা ঘোষণা হলো। হাঁসখালিতে আমার দলিত বোনটার সাথে যে অন্যায় করেছিল, সাজা ঘোষণা হলো। ছেলেটার বাপ সহ অনেকজনকে যাবজ্জীবন দিয়েছে। আর মমতা ব্যানার্জি কি বলেছিল? লাভ অ্যাফেয়ার্স আছে। সবসময় ভুল কথা বলে। যাতে আমি ফিরে আসি, তাহলে দেখা হলে কি বলবে? ভাই ব্যবস্থা কর, তুমি 90% রাখবে, 10% আমরা নেবো। আপনি বলবেন আমরা নেবো। কারো অসুবিধা আছে তো নাকি? এই কারো অসুবিধা আছে? গোপনে কেন নেবো? দিলে প্রকাশ্যে নেবো। দিক কেমন আগে দেখি। আমি তো ভালো করে জানি ওরা আপনাকে আমাকে জবাই করে ফেলছে, আর আপনাকে আমাকে টাকা দেবে। দ্বিতীয় কথা, ওরা আমাদের কিচ্ছু পারবে না, আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াবে না, জানি তর্কতে হারবে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে আমাকে বসিয়ে দিক, ক্যামেরা লাগিয়ে দিক, লাইভ চলুক। মমতা ব্যানার্জি এই 14 বছরে হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষের উপকার করেছে না অপকার করেছে? পশ্চিম বাংলা এগিয়ে গিয়েছে না পিছিয়ে গিয়েছে? পশ্চিম বাংলা নতুন শিল্প তৈরি হয়েছে না এখানে কাজ হারিয়েছে? এক কথায় সার্বিকভাবে আর্থসামাজিকভাবে পশ্চিম বাংলার মানুষ এগিয়ে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে? এটা নিয়ে আমি ডিবেটে বসবো। যদি আমি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। ভয় লাগছে নাকি? আমাকে ঝান্ডা ধরতে লাগবে না, আমি তো ভুল প্রমাণ করব। তবে আর মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করে দিলে মমতা ব্যানার্জি কি করবে? না নেবো না। উনি বলছে আইএসএফ এর ঝান্ডা। ওরে বাবা, 14 বছর আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমার সাথে সনাতন কাকার যে সম্পর্ক ছিল নষ্ট করেছে মমতা ব্যানার্জি প্রথম। বিজেপি এসে ওই নষ্টতাতে আগুনে ঘি ঢালছে। সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে, বিজেপি এসে কি করছে? সে আগুনে ঘি ঢালছে। এটা মাথায় রাখবেন।